যেখানে ছিলাম আজকে মনে আমরা সেই জায়গাটাই এখনো আছি। কেন? অনেক আলাপ হয়েছিল, সংস্কার, বিচার, ঐক্যমত্য, নানান বিষয় নিয়ে এসে কিন্তু এখন পর্যন্ত জাস্ট কিছুই কিন্তু কমপ্লিট হয় নাই। তাহলে আমরা সেই জায়গাটাই পড়ে আছি যদি আপনি ওইভাবে যান। তার ভিতরে কালকে লকডাউন, আওয়ামী লীগের তরফ থেকে লকডাউন দেওয়া হয়েছে। লকডাউন মানে কি? লকডাউন মানে সিম্পল, আপনি ঘরে বসে থাকবেন। করোনার সময় যেমন লকডাউন দিচ্ছে, একান্ত যদি প্রয়োজন না হয় বের হবেন না, বিষয়টা এরকম। এখন কিছু গ্রাউন্ড টানছে। আমি একটা ইন্টারভিউতে দেখতেছিলাম, একজন সাবেক এমপি পঙ্কজ দেবনাথ বলছেন কী কারণে তারা লকডাউন দিচ্ছেন। তারা বলছেন যে লকডাউন মানে হচ্ছে বাসায় থাকবেন নিরাপদে। তার মানে আপনি বাসার বাইরে নিরাপদ রাখতেছেন না, মানে ইউ আর থ্রোয়িং এ চ্যালেঞ্জ যে আপনার বাইরে বেরোলে নিরাপদ না। এই যে নিরাপদ না, এটা কে অনিরাপদ কে করলো? তাহলে তারা করবে, গেল এক। দুই, তার গ্রাউন্ড কি? সেকেন্ড গ্রাউন্ড, অনেক শ্রমিক নাকি, লক্ষ লক্ষ শ্রমিক নাকি বেকার হয়ে গেছে, অনেক মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি যে সিম্পল যুক্তি দেই, এই সরকার 15 মাস যেটা আছে, তার আগে তো 16 বছর তারা ছিল, তার আগে একটা টার্মে আরও 5 বছর ছিল, তার আগে আরেকটা সরকার ছিল নির্বাচিত, তাহলে মোটামুটি 30 বছর তারা ছিলেন। তারা যদি খালি শ্রমিকদের চাকরি দিতেই থাকতেন তাহলে তো শ্রমিক খুঁজে পাওয়ার কথা না। মানে 14 মাসে বেকার হয়ে গেল লক্ষ লক্ষ শ্রমিক। বেকার থাকা মানে শ্রমিক খুঁজে পাওয়ারই কথা না। যদি 30টা বছর আপনারা খালি নিয়োগ দিতে পারতেন, মানে এত উন্নয়ন করতেছে, কতটা ভেগ টার্ম আছে যেটা ব্যবহার করে রাজনীতির ভিতরে। 3 নম্বর আসেন, আপনি বলেন তো সত্যি করে, আজিজ ভাই বলবে, নির্বাচিত সরকার যখন আমাদের ক্ষমতায় ছিল, কোন সময় আমরা দেখি নাই যে ঈদের আগে বোনাস, বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিক মাঠে নামে নাই? দেখেন, বলেন দেখছি কিনা? প্রতি বছরই আন্দোলন হয়েছে, অথচ গার্মেন্টসের মালিক অভাব, এই সেই ব্যাংকের টাকা দেয় না, সিঙ্গাপুরে শপিং করে। ট্রেডিশনালি মানে কর্পোরেটরাই এই দেশটাকে নিয়ন্ত্রণ করে। শ্রমিক এই গ্যাদারিংয়ের সময় শ্রমিক লাগে, রামশাম যদুমধু এক্সওয়াইজেড জব্বার কবির লাগে, কিন্তু এগুলো শেষ হওয়ার পর কিন্তু এদেরকে আর লাগে না। তো এই যে কথাগুলো বলে ভেগ টার্ম। 3 নম্বর আসেন, এই যে লকডাউন দিল, সব রাজনৈতিক দল মিলে তো তাদেরকে সরাইছে, প্রত্যেকে তাই বলে। যদি তাই হয়, সবাই ছিলাম কেন আমরা? তারা অপরাধের কারণে। সেই অপরাধ ব্যাখ্যার দরকার নেই, সবাই জানে। এখন তাহলে রাজনৈতিক দল কি স্টেটমেন্ট দিচ্ছে যে আপনাদের কোনো অধিকার নাই এই লকডাউন দেওয়ার? কেউ কি বলছে? আপনি পাইছেন কোন স্টেটমেন্ট যে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো? সেটি বলেনি, কিন্তু প্রতিহত করার জন্য তারা রাজপথে থাকার একটি ঘোষণা দিয়েছে। প্রতিহত করতে কি মারামারি করতে যাবেন? সেটি আমি আপনার কাছে জানতে তার আগে তো আমার একটা স্টেটমেন্ট দরকার, যে সবাই একটা জয়েন্ট স্টেটমেন্ট হওয়া দরকার কতগুলো বেসিক পয়েন্টে। আমরা যখন তারাই ছিলাম একত্র হয়ে, এখন আমি আর আজিজ ভাই আপনি যদি বলি চলেন আমার একটা ফোরামে একটা বক্তব্য, আমি আশা করি দিবে সবাই, কারণ আমরা আপনাদেরকে তারাই ছিলাম। আপনি আমার ঘরে নিরাপদ, ঘরে থাকতে বলতেছেন, এতে আমার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে না? আপনি কি মঙ্গল করতেছেন তাইলে? এই যে অমঙ্গলটা, এটা তো প্রত্যেকের প্রতিবাদ করা উচিত। 4 নম্বর আসেন, এই যে ককটেল ফুটায় বলা হচ্ছে, আমি অতীতে দেখছি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকার উপর ককটেল ফুটায়। কেন ফুটায়? তখন ফুটায় দমানের জন্য, যে এইগুলো দমাইতে হবে, এই দমনের জন্য আমার ক্ষমতায় থাকতে হবে, মানে জঙ্গিবাদ দমন করতে হবে, ওইটা দমন করতে হবে, ওইগুলি ফোটে ওই হয় আর দমন করে ক্ষমতায় থাকার জন্য। আর ক্ষমতায় থেকে চলে গেলে আবার ওইগুলা করে আমরা নাই বলে এটা হয়। তার মানে এই ককটেল থাকবে। এখন এই ককটেলটা এতদিন পরে আসলো কেন? 3 মাস পরে তো এই সরকার চলে যাবে নির্বাচন করে। আজকে পর্যন্ত দিয়ে সব রাজনৈতিক দল তাই বলতেছে যে নির্বাচন হবে। আই এম শিওর প্রতিটা রাজনৈতিক দল অনিশ্চয়তার মধ্যে আছে, তারা নিশ্চিত না যে নির্বাচন হবে। কেন নিশ্চিত না? যমুনার সামনে যদি বসে থাকে যে আমরা বসছি এখানে, তারপরে কি গণভোট এই সব বিষয় তো আছে, জুলাই সনদ গণভোট রিলেটেড। আচ্ছা, এই দাবিগুলো তো আছে। এই যে দাবিগুলো করতেছে 16 তারিখ থেকে, তাতে অন্য কোনো রাজনৈতিক দল বা অন্যরা কি বলতেছে লেভেল প্লেইং ফিল্ড আছে, তোমার দাবি অযৌক্তিক? পিআর পদ্ধতির কথা হয় নাই নিম্নকক্ষ আনলেই কিন্তু আবার জুলাই সনদ চলে আসে, কারণ আমার প্রচলিত নিয়মে তো কোনো নিম্নকক্ষ নাই। তাহলে পিআর পদ্ধতি সিদ্ধান্ত হয় নাই। কোনো দল কি বলছে যে পিআর পদ্ধতি হবে না নির্বাচন, তোমাদের এই দাবি অবৈধ? বলে নাই তো, বলছে না তো। তারপরে লেভেল প্লেইং ফিল্ড আছে, তোমরা বলতেছো সঠিক না। আর তারা বলবে যে পুলিশের ডিআইজি পালায় গেছে 10 দিন আগে, 1 মাস আগে জেনারেল সাহেব পালায় যায়, তাহলে প্রশাসন কিভাবে ঠিক থাকে? এই যে জিনিসগুলাই আমরা তো একত্র হইতে পারি নাই। তাহলে এই যে দাবি নিয়ে বসবে, আপনার প্রতিটা জিনিস তো কাউন্টার দিতে হবে। তো আপনি জামাতের শহর কারা এক্সওয়াইজেডরা বসবে এতগুলো দাবি নিয়ে, অন্যান্য রাজনৈতিক দল সেটারও তো প্রতিবাদ করে না।
বীর দর্পে কেন বলতে পারেন না নির্বাচনের জন্য যখন মুখে ফেনা তুলতেছেন তখন কেন বলতে পারতেছেন না যে লেভেল প্লেইং ফিল্ড আছে সুনিশ্চিত এই প্রমাণ আমাদের কাছে আছে? সেটা কি কেউ হাজির করতে পারতেছে? না করতে বলে লেভেল প্লেইং ফিল্ড নাই। কেন নাই? আমি তো বললাম 2টা লোক পালাই গেছে এখনো। তাহলে আপনাকে তো জনগণে তো ইফ ইট ইজ এস্টাবলিশ যে লেভেল প্লেইং ফিল্ড নাই, তারপর আপনি নির্বাচন দিবেন কি হিসাবে, বা নির্বাচনে যাব কি হিসাবে? আমি বিষয়গুলো আপনাকে একদম পরিষ্কার করতে হবে। গতকালকে নাকি বাসে আগুন দিছে, আজকেও দিয়েছে দুপুরে 12:30। কি মনে করেন? জামাত ইসলামও বলেছে জুলাই গণভোটের জন্য প্রয়োজনে নির্বাচনও পিছানো যাবে। এই কারণেই একটা ধারণা তৈরি হয়েছে জনমনে যে নির্বাচন হবে তো ফেব্রুয়ারিতে, এই ধারণাটা কিন্তু তৈরি হয়েছে। এবং আইন উপদেষ্টাও বলেছে যে কোনো মূল্যে নির্বাচন হবে। এই যে কোনো মূল্যে নির্বাচন হওয়া, নির্বাচন তো স্বাভাবিক হওয়ার কথা ছিল, যেহেতু এই ব্যাখ্যা, এই জন্য সন্দেহগুলো হচ্ছে। এবং এখন যে সন্ত্রাসগুলো যেগুলো আগুন টাগুন চলছে, এটা চলছে, আমার ধারণা এটা আরো বাড়বে। কেন আপনার ধারণা? যেটা আমার ধারণা হচ্ছে যে আমাদের নির্বাচনের আগে এক ফ্যাসিস্ট সরকার প্রধান সহ স্বরাষ্ট্র মন্ত্রী ছিল, তার সহ একটা রায় হবে, 5-6 জনের রায় হবে, এবং রায় তো বড় রায়ই হবে বোঝাই যাচ্ছে, কারণ রায় ইতিমধ্যে যা আমরা শুনেছি তাতে করে মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। সে রায় হবে এক সামনে নির্বাচন, যেটা রাজ্যিক বিভাগে বলার চেষ্টা করলো। সেখানে তো আন্তর্জাতিক শক্তি ইনভলভ আছে আমার ধারণা। সেখানে একটা ফুটলে আর 5টা ফুটায় দেবে আরেকজন, এটা তো হবে, সে অশান্তি হবে। এই জন্য অভ্যুত্থানের শক্তিগুলো এই মুহূর্তে সবারই এক থাকা উচিত ছিল। কিন্তু সমস্যা একটাই, শুরুতে যেটা হয়েছে যে ঐক্যবদ্ধ কমিশন একটা হয়েছে, তারা সবাইকে সব ইস্যুতে এক করতে চায়, এই জায়গায় সমস্যাটা হয়েছে। বলেন তো সবার নীতি আদর্শ আলাদা, তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিস আলাদা। এখন জুলাই সনদের আইনি ভিত্তি হবে কিভাবে? আইনি ভিত্তি হবে না, তার জন্য তো এই সরকার চেষ্টা চালাচ্ছে, এটা তো ঠিক। এখন অভ্যুত্থানের শক্তি এমন এমন উদ্ভট দাবি করতেছে। সংবিধান অনুযায়ী যখন আপনারা ওত নেন তখন হুঁশ ছিল না যেটা ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে। এখন অভ্যুত্থান আপনারাই নাম দিয়েছেন অভ্যুত্থান, আপনার সংবিধান 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনি রেফারেন্স নিলেন, নিয়ে ওত নিলেন, এখন সংবিধানে হাত দেন কী করে আপনারা? পলিটিক্যাল পার্টির কথা বলবো এবং সরকারের কথা বলবো, কেউ তো বুঝলো না যে এটাই সে এখানে ঠেকবে। আইনি ভিত্তি দিবে সংসদ, সংসদ নির্বাচনে গেলেই হয়। এখন একটা সব অভ্যুত্থানের শক্তিগুলা দেশটা ঠিক করতে, মেরামত করতে, ওই তো ফ্যাসিবাদের বিলোপের পরিবর্তে তাহলে কি হওয়া উচিত দেশটা, এই দেশটা কি কি সংস্কার করলে, সংবিধান বা অন্য আরও কিছু সংস্কার করলে দেশটাকে আমরা ওই জায়গায় নিতে পারি, ওই জায়গায় একটা ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল। সেটাকে নিয়ে বিশ্বাসের সাথে সংসদে যাবে, সংসদ নির্বাচন করবে, সেটা এন্ডোর্স করবে, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু এখন জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট, এগুলো তো সংবিধানে নাই, তাহলে এগুলো কি করবেন? জি, আপনার কাছে আবারও আসবো আজিজ ভাই। আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তিটা আসলে কিভাবে হবে? ভাই এই কথাগুলো তো আমি অনেক দিন ধরে বলে আসতেছি। আজিজ ভাই কয় আমি সংবিধানের বাইরে বলি, উনি সংবিধানের ভিতরে বলছে। বিষয়টা আমি বলবো আজিজ ভাই, বিতর্ক আমরা না করে জাস্ট আমার কথা হিসাবে আপনার নামটা ওখানে না থাকে, আপনি কি সেই কলেজে ঢুকে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন? প্রিন্সিপাল হিসেবে তো আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে, একটা ডকুমেন্ট থাকতে হবে। এক কথা আবারও বলছি, এখনও বলছি, 3 জন লোক এখানে কথা বলতেছি, অন এয়ার চলে যাচ্ছে। ফর এক্সাম্পল, বাইরে দেখেন একটা লোক কথা বলে, তারটা কি অন এয়ারে যাবে? তাকে রুমটায় ঢুকতে হবে। আমি কাউকে ছোট করছি না, আমি খুব লজিক্যাল বলি। বাংলাদেশে কেউ চ্যালেঞ্জ করিনি, আমি টক শোতে চ্যালেঞ্জ করতে পারি। আর আমারটা যদি রং হইতো, এতদিনে বহু কিছু হইতো, কেউ রিড করতো, কেউ এটা করতো, সেই মামলা পর্যন্ত করতো। বিষয়টা হচ্ছে যে সংবিধানটার কথা বলতেছে, সেই সংবিধানটায় বলা আছে শুধু প্রধানমন্ত্রীর কথা, নির্বাচিত প্রধানমন্ত্রী। তো নির্বাচিত প্রধানমন্ত্রী তো আমার এখানে নাই, কোনো প্রধানমন্ত্রী তো আমার নাই। তো ওই সংবিধানতন্ত্রের যে ক্ষমতাগুলো আছে সেটা তো নিশ্চিত আপনি সরকার প্রধান করতে পারেন। সরকার প্রধান হলে কি হয়? সরকার প্রধান হলে সে যা যা কাজ করণীয় সরকার প্রধান হিসাবে সবই সে করতে পারবে, সরকার প্রধান হিসাবে। আবার নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি, তিনিও সরকার প্রধান হিসাবে যা যা করণীয় করতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার অ্যাপয়েন্টমেন্ট তো অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। তা আমার অ্যাপয়েন্টমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তো আমি তো প্রধানমন্ত্রী না। এই যুক্তিটা আপনি আবার দেই, আমাকে যদি বলা হইতো এই যে আমি প্রধানমন্ত্রী হিসেবে ওত নিছি, তাহলে তো আমার মেয়াদ 29 পর্যন্ত। আমি তর্কের খাতিরে বলছি, আমার মেয়াদ কেউ ফিক্সড করে নাই, আমার মেয়াদ সংবিধানে নাই। আমার মেয়াদ, আরেকটা জিনিস মনে রাখেন, বারবার পরিষ্কারভাবে বলতেছি, আমার কথা না আপনার খুঁজে নিয়েন। বলাই হয়েছে 106-তে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট দিছে, সেখানে বলাই হয়েছে সাংবিধান কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম।
এরকম কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম যখন হয় তখন একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেওয়া যেতে পারে অন্তর্বর্তীকালীন সময়ের জন্যে। এই যে কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম, কনস্টিটিউশন মানে সংবিধান, কনস্টিটিউশনাল মানে সাংবিধানিক, ভ্যাকুয়াম মানে শূন্যতা। শূন্যতা মানে কি? নাই। তার মানে অফিসিয়ালি সংবিধানটা নাই, মানে এই কার্যক্রম করার জন্য নাই। এই জন্য সরকারটা বসানোর পর তারপরে সে কী করতেছেন বলে না, ডক্ট্রিন অফ নেসেসিটি, অর্থাৎ ইউনূস সাহেব বসাইলো 106, তারপরে উনি টাইম টু টাইম যেটা করছেন সেটা হলো ডক্ট্রিন অফ নেসেসিটি, অর্থাৎ এইটা হলো ডক্ট্রিন অফ নেসেসিটি। আর তাকে বসাইছে রাষ্ট্র। রাষ্ট্র বলতে বিচারপতিরা প্রেসিডেন্টের একটা প্রপোজাল চাইছে, সেই মোতাবেক বসাইছে। এটা বিশ্বাস করেন, এটা আমি আইনজীবী হিসাবে নিজের গর্ববোধ করি। আমরা আলোচনা করি তো, তারা বলে যে ভাই এটা কারেক্ট, কিন্তু আমাদের একটা জায়গায় যেতে হবে। বিষয়টা এইরকম, আপনি গোদামিল দিয়ে যেতে চাচ্ছেন, ভাই রাষ্ট্রে এটা চলে না। এবং এই সহজ কথাটাই আমি বলতেছি যে ইউনূস সাহেব যেটা করতেছেন সেটাই এখন সংবিধান। কেন সংবিধান? মেনে নিচ্ছে তো সবাই। এবং বারবার আমি বলি, এই যে 7 মাস বসলো, প্রথম যখন বসা শুরু করলো, এই প্রশ্নটাকে রেজ করা উচিত ছিল না রাজনীতিবিদদের? এই অথর্ব ইউনূস সরকার, এনজিও সরকার যে আইসে তার নিজের স্বার্থ দেখতেছে, 666 কোটি টাকা মওকুফ করছে, সব বাদ দিলাম। আপনারা তখন বলতে পারলেন না আমরা কি টাইম নষ্ট করব? সংবিধান তো বলতেছে নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে। কোনো কারণে ব্যর্থ হতে পারেন নাই, তাদের ব্যর্থতা। এইবার আসেন জুলাই সনদ। জুলাই সনদের যে আইনি ভিত্তি কেন লাগবে? আপনি সংবিধানে গণভোট নাই, এটা সবাই বলে, আমিও একমত। সংবিধান মোতাবেক যেটা বললাম, ফেব্রুয়ারি 26-এ নির্বাচন হবে, সেটাও সংবিধান পারমিট করে না, সংবিধানে নাই, মেয়াদ শেষ তার। ওইটাও সংবিধানে নাই, গণভোটও সংবিধানে নাই। তাইলে আছে কোনটা? আমরা ঐক্যমত্য কমিশন বা সংস্কারের করতে গিয়ে আমরা কি মানলাম? জুলাই সনদের জন্য গণভোট লাগবে। গণভোট কিন্তু সব দল মেনে নিছে, গণভোটটা তো মেনে নিছে। দিন তারিখ ক্ষণ নিয়ে ঝামেলা আছে, কিন্তু কেউ বলছে নির্বাচনের আগে, কেউ বলছে নির্বাচনের দিনে, আর তো কোনো পার্থক্য নাই। গণভোট সংবিধানে নাই, কিন্তু রাজনৈতিক দল মেনে নিছে। আমি মানে রাজনীতির যে থিওরি, বাধ্য গণভোট হইতে। কখন হবে সেটা সেকেন্ড কোশ্চেন। গণভোট থেকে ফেরার কোনো পথই নাই কারো, কারণ আপনি এগ্রি করছেন যে আপনি গণভোট করবেন সারা দেশে 18 কোটি লোকের সামনে। যদি এই গণভোট না হয় রাজনীতিবিদদের, তাইলে জুলাই সনদের আইনি ভিত্তি হয়। আর আইনি ভিত্তি যখন হবে ওইটার, তখন জুলাই সনদের অধীনে নির্বাচনটা হবে। সেটাই হলো কৌশল। আর যদি একই দিনে হয় মানে নির্বাচন এবং গণভোট, তাহলে আপনি নির্বাচনটা কোন সংবিধানে হচ্ছে? প্রশ্ন 1। 2, পৃথিবীতে যদি কেউ নজির দেখাইতে পারে যে একই দিনে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট হয়েছে, আমার জানা নাই। কেননা আপনি গণভোটটার পারপাস কি? তাইলে গণভোটটা হওয়ার পর জুলাই সনদ আইনি ভিত্তি পাবে, তার আলোকে নির্বাচন করবেন। আপনি সংসদ যদি হয়েই যায়, তারপরে গণভোটের রেজাল্টের এফেক্টটা কি? আমার তো সংসদ হয়ে গেছে। এই সমস্ত কৌশল করা মানে সাধারণ জনগণকে ধোঁকা দেয়া। এবং সবচেয়ে আপনাকে দেখতে হবে, এই জুলাই সনদ বলেন, গণভোট বলেন, রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকর কিনা এটা যদি কেউ ব্যাখ্যা দিতে পারে, আমি আর এই জীবনে টকশোতে আসবো না। তাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হবে, হ্যাঁ গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি দুইটাই রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকর। আপনার দলের জন্য ক্ষতি করেন, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। সব দলের জন্য ক্ষতিকর হোক, কিচ্ছু আসে যায় না। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, ব্যাখ্যা দেখ দুটা দল, বড় দল যে দুটো আছে, ব্যাখ্যা দেখ যে হ্যাঁ এই গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকর। তাহলে আমি প্রতিদিন এটা প্রচার করব, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর নয়, জনগণের জন্য ক্ষতিকর নয়, সেটা হতেই হবে। আর যদি না করেন, সেটা বিট্রে করা। আমরা এগুলি অভ্যস্ত, আমরা দেখে আসছি 16 বছর টানা বিট্রে চলছে। একটু ব্রেক দিতে হবে আমাকে, নিশ্চয়ই সেই চ্যালেঞ্জের ব্যাপারে আজিজ ভাই কিছু হয়তো বলবেন, তার আগে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। 2024 সালের 5 আগস্টের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিবৃতি দিয়ে প্রতিহিংসার রাজনীতি না করার আহ্বান জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ তুলে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি সেই কথা আবার বলতে চাই, আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে তবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি নিয়ে চলতে চাই। এরপর এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নিব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এটি নিয়ে এটা সম্পর্কে আমার মন্তব্য রেখে বলি, ধরেন তিনি বড় দলের মহাসচিব, আমি তার বক্তব্যের কাউন্টার দিচ্ছি না। আমি মনে করি কাল্পনিক মামলা এবং বিদ্বেষপূর্ণ মামলা কোনো দলের কোনো নাগরিকের বিরুদ্ধে হওয়া উচিত না। আওয়ামী লীগের অনেক নিরপরাধ লোকের বিরুদ্ধে মামলা হচ্ছে, শত শত বেনামি হয়েছে। কিন্তু এই মামলা কালচার তো বহু আগে থেকেই ছিল, এখন হবে না। অভ্যুত্থানের পরে কেন হবে? অভ্যুত্থানে তো আমাদের একটা মেসেজ দিছে, তো সেই মেসেজটা আমি লাস্ট মেসেজটাই ধরি, ফ্যাসিবাদের বিলোপ। ফ্যাসিবাদের বিলোপ যদি হয়ে থাকে সেখানে আইনের শাসন একটা মানবিক দেশ হবে না, মানবিক বাংলাদেশ আশা করতে পারি না, সুশাসন আশা করতে পারি না। সেখানে আমি কাল্পনিক আমরা করি, কিন্তু আশা অনুযায়ী তো আমরা দেখি না, হয় না। যেমন রাজ্জাকি ভাই বলছে, যে সব বললো না, এটার তো অনেকাংশে আমি একমত। যখন আপনার সেনানিবাসে গেলেন কেন? সেনাপ্রধান ডাকলেও হুড় করে সব চলে গেলেন, আবার তারা গাড়ি ভরে নিয়ে আসলো বঙ্গভবনে, হুড় করে আসলেন। আর তখন মাথায় ঢুকছে, হায় এটা এখন কেমনে ওত নিবে, দিছে একখান লিখে দিছে কি দিছে না প্রমাণ নাই। প্রমাণ নাই। 106 অনুচ্ছেদের মতামত দিছে হাইকোর্ট মতামত দিছে, এটারও প্রমাণ নাই। তারা ওইটার রেফারেন্স দিয়ে ওত নিয়েছে। আমার বক্তব্য, ওখানে তো সব অভ্যুত্থানের শক্তি ছিল, তাদের মাথায় ঢোকে নাই এটা। রাষ্ট্র চালাবেন, এখানে ভ্যাকুয়াম তৈরি হবে, আপনি এটা বিবেচনা করবেন না। এখন ধরেন আপনি ওত তখন নিলেন, ওইটা কেন কল্পনা করলেন না যে গণভোট নাই, আইনি ভিত্তি দেওয়া যায় না আদেশে, গণভোট সংসদ থাকার সময় প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা কেউই দিতে পারে না। আদেশ দিবেন, এটা চ্যালেঞ্জ হবে এবং এটা অবৈধ, পরিষ্কার অবৈধ। তো আপনারা রাজনৈতিক দল বা ইনুস সাহেব আন্তর্জাতিক ব্যক্তি, ল স্টুডেন্ট, মাস্টার ছিল 2টা, এখানে মাথায় ঢোকে নাই। উপদেষ্টা হয়েছে বুড়বুড়া উপদেষ্টা, যা কইছে তোতা পাখির মতো পড়ে গেছেন। সংকটটা তো ফেলাইছে রাজনৈতিকবিদরা এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। এরা কোথার থেকে কোনটা শুরু করবে, কোথার থেকে শুরু করবে না নাই। এটাকে আপনিই বলেন যে অভ্যুত্থান হয়েছে, এটা সত্য, একটা সরকার চলে গেছে, কিন্তু যদি বিপ্লব হয় তাহলে ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন ঘটলে তাহলে অভ্যুত্থান বলে। তারপরেও আমি বলছি, এখন যে এই যে ঐক্যমত করেন, সংস্কার একটা করেন, এর চাইতে ওটাকে অভ্যুত্থান নাম দিলে হতো না? সেনাবাহিনীর প্রধানের পিছে লেঙ্গুরের মতো না ঘুরিয়া আপনি শহীদ মিনারে যান, আমার বাড়ির সামনে এসে ওত নিতেন, একটা টোকাই ছড়ি একটা শ্রমিক দিয়ে ওত নিতেন, সমস্যা কি? পড়ে শোনায় দিত, পড়তে পারলেই হইলো। আমি পড়তে জানি, আমাকে তো হয়ে গেছে আর কি, হয়ে গেছে, তাহলে তো আপনাকে আইন কিছু করার নাই, আইনের ভিতর দিয়ে যাইতে হবে। আপনি অভ্যুত্থান ঘটলেন, জীবন গেল, এত শিশুর থেকে শুরু করে শ্রমিক অভ্যুত্থান করছে, সবচেয়ে বেশি জীবন দিচ্ছে হলো সাধারণ লোক। এই ছোট ব্যবসায়ী আছে, এগুলি মারা গেছে সবচেয়ে বেশি। আসছে না, কোন প্রফেশনের কাটো মারা গেছে। আপনারা একমত হতে পারেন না কেন? এই যে জুলাই সনদ বলেন, অমুক বলেন, সব তো রাষ্ট্র চালানোর জন্য, তাই না? আপনার অভ্যুত্থানের শক্তি এক করতে পারেন না। এখন আপনি দফা দিচ্ছেন, 5 দফা না দিলে আমরা ওই প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করে বয়ে থাকবো আজীবন। এটা কোন কথা? তখন লাঠি মারতে হবে না, সাউন্ড গ্রেনেড মারতে হবে না, টিয়ার গ্যাস মারতে হবে না? রাষ্ট্র ডিসিপ্লিন ঠিক করতে হলে আপনি শিক্ষকদের উপরে মারতে পারেন, গরম পানি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড। এই সাউথ ইস্ট এশিয়া না, এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচাইতে শিক্ষকদের বেতন এবং বাজেট কম। আপনি তাদের উপরে কথা বলতে পারতেন, খুব বেশি করে একটা আপোষ করতে পারতেন। শিক্ষকদের উপরে সাউন্ড গ্রেনেড মারলেন, এখন মারেন। এই যে 8 দল না কয় দল যাবে, এই যে অবৈধ, ওনারা অবশ্য বলেছেন যে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন, ঘেরাও করা বা অবস্থান করা মানেই ঘেরাও করা।
হ্যাঁ, পিছন দিয়ে খাওয়া আর একই কথা, অবস্থান করা। এক সময় যদি অবস্থান করতে থাকে তাহলে বল প্রয়োগ করতে হবে না সরকারকে? আইন শৃঙ্খলা বাহিনী আছে না সরকারের, তাদের তো ভ্যাকেট করতে হবে। প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করে বয়ে থাকবে, অবস্থান নিয়ে বয়ে থাকবে। হ্যাঁ, পুরো আপনি জানেন তো ঢাকা শহরে চেন এফেক্ট, যে কোনো এক জায়গায় মিটিং করলে চেন এফেক্ট, সারা ঢাকার শহর বন্ধ হয়ে যায়। আপনাকে এখানে বন্ধ করতে হবে। আপনি আন্দোলন করতেছেন করেন, ওই যে পথযাত্রা অমুক টমক করছেন করেন, কিছু ভোগান্তি হয়েছে না, ওখানে অবস্থান 16 তারিখ থেকে যদি দাবি না মানা, হ্যাঁ দাবি তো মানবে না, দাবি তো দ্বিমত। এই যে রাজধানী ভাই একরকম করতেছে, আমি একরকম করতেছি, দুই মত একমত করবেন কি করে? অভ্যুত্থানের শক্তি দুইটা বলয়ে বিভক্ত হয়েছে, এবং একটা উত্তর একটা দক্ষিণ। এবং আইন উপদেষ্টা বলে দিছে যে সবার প্রত্যাশা পূরণ করে তারা একটা কিভাবে করবে? উত্তর আর দক্ষিণকে এক জায়গায় করা যাবে? তাহলে মানে কি হবে? কি এক উত্তর দক্ষিণ আমরা জানি যে এক হবে না, এক হওয়া যায় না, কিন্তু অভ্যুত্থানের শক্তি একটাই, ঐক্যবদ্ধ হতে হবে, তারা এগ্রি করতে হবে, রাষ্ট্রের জন্য এগ্রি করতে হবে, যেটার এখন আইনি ভিত্তি পাবে না। ঐক্যবদ্ধ থাকলো, আন্তরিক কল পরিষ্কার করে ঐক্যবদ্ধ হতে হবে, যেটা সামনের সংসদে যারাই যায় তারা এটা পাশ করে দিবে। যেমন আমি আরেকটা উদাহরণ দেই, আপনি বলেন তো দেখি, আপনার 25শে আগস্ট আমি সেই পাকিস্তানের দেশ স্বাধীনতা ক্র্যাকডাউন হলো, 26 তারিখে দেশ স্বাধীনতার ঘোষণা হলো, আপনার সেই পরের বছরে যা 10ই এপ্রিল আম্র কাননে অস্থায়ী সরকার হলো, তারপরে এসে 72 সালে এসে সংবিধান হলো, এবং ওইটা এমএনএর সরকার ছিল, তাকে আগে এমপি বলা হতো না, এমএনএ, সেটাকেই আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং এরপরে ওইটি সংসদ হলো, সবগুলো এন্ডোর্স করলো, হয়ে গেল। এটা হলো ঐক্যমত্যের ভিত্তিতে। এখন আপনি ঐক্যমত্য হতে পারেন কেন? কারণ একটাই, আমাকেই সরকারের ভাগ বেশি নিতে হবে, সুতরাং যত বলাবলি করে আমি সরকারের বেশি ভাগ নিতে পারি, এইটা চলতেছে। এখন তো রাজনীতি চলতেছে না, অভ্যুত্থান ভুলে গেছে সব, সুতরাং এখন পিটা দরকার। এখন